আমাদের সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি। বেসিক কিছু টার্ম নিয়ে আজকে আলোচনা করব। বেসিক টার্ম বলতে অ্যাকাউন্টেন্সি জানতে গেলে প্রথম একটা টার্ম, 5খানা টার্মকে আমাকে একটু জানতে হবে। একটা হচ্ছে ট্রানজাকশন, সেকেন্ড আমায় জানতে হবে ইভেন্ট, থার্ড আমায় জানতে হবে অ্যাকাউন্টিং, বুক কিপিং, ফিফথ অ্যাকাউন্টেন্সি। আমরা এই 5টা টার্ম ফার্স্ট জানি। তো হোয়াটস দ্য মিনিং অফ ট্রানজাকশন বলতে হবে। ট্রানজাকশনের বাংলা মানেটা কি বা হিন্দি টার্মটা কি? লেনদেন। লেনদেন বেসিক্যালি মিন্স দ্য গিভ এন্ড টেক, নেওয়া, এটা লেনদেন বলে। ইউ মাই ডিজিটাল পেন, আমার এই ডিজিটাল পেনটা আমি তোমায় দিচ্ছি, আর তুমি যে পেনটা তোমার কাছে আছে সেই পেনটা আমি নিলাম তোমার কাছ থেকে। গিভ এন্ড টেক হলো। আমি নেক্সট এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি তোমাকে 50 রুপিস, আমি তোমাকে 50 রুপিস দিলাম, তোমার পেনটা নিলাম, গিভ হলো, টেক হলো। নাও আমি তোমাকে আবার একটা বলার চেষ্টা করছি অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউ থেকে। তাকেই বলে মানি ইনভলভমেন্ট আছে। মানে এই যে টাকা দিয়ে তোমার কাছ থেকে পেনটা নিলাম, তাহলে এটার মধ্যে মানিটা ইনভলভ, সেটাকেই আমরা শুধু ট্রানজাকশন বলবো। তাহলে আগেরটা কি বলবো? যখন আমি পেনটা এক্সচেঞ্জ করেছিলাম একটা পেন দিয়ে, ওটাকে আমাদের ট্রানজাকশন বলা হচ্ছে না, ফ্রম অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউ বলা হচ্ছে না। তার পেছনে রিজনটা আমি যাচ্ছি, একটু পরে যাচ্ছি। আগে বলো ইভেন্ট কথাটা মানে কি? একদম এনি অকারেন্স, সিম্পল মিনিং। আমাদের স্কুলে বিভিন্ন রকমের ইভেন্ট অর্গানাইজড হয়, কলেজে হয়। এই যে ইভেন্ট মানে কোনো একটা ঘটনা ঘটছে, জাস্ট আমি তোমাকে বলছি পেন এক্সচেঞ্জ করলাম, পেন দিয়ে, এটা তাহলে একটা ঘটনা ঘটা, ইভেন্ট। আমি তোমার সাথে কথা বলছি, এখন ক্লাস নিচ্ছি, এটাও একটা ইভেন্ট। আর যা কিছু হয় সব অকারে, যা ঘটনা ঘটবে সবই ইভেন্ট। এক্সচেঞ্জ করলাম বাই মানি, এটাও ইভেন্ট। উই ক্যান টেক আ ওয়ান ডিসিশন, অ্যাকশন, আ ইভেন্ট আর নট ট্রানজাকশন। ট্রানজাকশনের মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার হলো। আমরা সেটাই বলবো যার মধ্যে মানি ইনভলভমেন্ট আছে। সব মানি ইনভলভমেন্ট ট্রানজাকশনই হচ্ছে ইভেন্ট। আবার সমস্ত ইভেন্ট কিন্তু আবার ট্রানজাকশন হচ্ছে না, তা সেটা মানি ইনভলভমেন্ট থাকা, গিভ এন্ড টেক, লেনদেনটাকে আমরা অ্যাকচুয়ালি ট্রানজাকশন বলবো। এনি অকারেন্স, কোনো ঘটনা ঘটা। দুটো টার্ম ক্লিয়ার হলো মিনিং। অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং আমি টেকনিক্যাল একটা ডেফিনিশন দিচ্ছি। ইফ উইল গেট দ্য শর্ট নোট ইন দ্য এক্সাম, হাউ উইল রাইট ইট? অ্যাকাউন্টিং বলতে বোঝায় রেকর্ডিং, classifying and recording, classifying, summarizing the transaction which have a financial nature or money involvement transaction গুলোকে রেকর্ড করা, সামারাইজ করাকে বলা হয় অ্যাকাউন্টিং। এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা এক্সাম্পল নেওয়ার আগে তুমি আমাকে বলো তো, জাস্ট ছোট্ট কোশ্চেন, who is the best manager in the world? পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানেজারের নাম বলো। আমরা সবাই ওনাকে চিনি, each and every person. Who is the best manager in the world? আমাদের মা। কেন বেস্ট ম্যানেজার বলা হয় তাকে? এটা আমার ওপিনিয়ন নয়, এটা ফিলোসফারসদের ওপিনিয়ন। কারণ উনি পুরো সিস্টেমটাকে ধরে রাখেন। প্রবলেম, তুমি কি খাবে, তোমার কি প্রবলেম, তোমার বাড়িতে কি দরকার, সমস্ত কিছু এগুলো দেখাশোনা মা করে। ইন্টারনাল ম্যানেজমেন্টটা পুরো উনি সামলান, এবং সেই জন্যই ফ্যামিলি হ্যাপি হয়। আর যত এই জন্য মাকে আমাদের বলা বেস্ট ম্যানেজার। তোমার রাগ, অভিমান, দুঃখ, কষ্ট যা কিছু সবকিছু মায়ের উপর চলে। কিন্তু আমাদের মাকে বলা হয় বেস্ট ম্যানেজার ইন দ্য ওয়ার্ল্ড, কারণ she can manage each and everything as per his knowledge. শেখাতে হয় না, অটোমেটিক্যালি জিনিসটা করতে পারেন। আচ্ছা মাকে নিয়ে এত প্রশংসা করছি, ঠিক আছে, she is the best manager. Just tell me about our daddy. বাবা সম্বন্ধে একটু বলেন।
বাবা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের এটিএম। he is providing money to us. আমি অ্যাজাম্পশন কিছু চলে যাচ্ছি, আমার বাবা খুব ব্যস্ত এবং উনি সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকেন, ওনার পক্ষে সংসারে A to Z ব্যাপারে মাথা গলানো সম্ভব হয়ে ওঠে না। তো বাবা কি করেন, এরকম সংসার চালানোর জন্য মাকে 20,000 টাকা দিয়ে দিল যে তুমি সংসারে যা যা লাগবে সব কেনাকাটি করে তুমি ওগুলোকে ব্যবস্থা করে নাও। তো মা কি করলো, প্রথমে একটা গ্রসারিজ আইটেমের ফর্দ তৈরি করলেন এবং তার একটা ফর্দ করে বাবার হাতে দিলেন, টাকাও দিয়ে দিলেন। দেখা গেল 4,000 টাকা গ্রসারিজ আইটেম কেনা হয়েছে। তারপর ধরো ভেজিটেবলস আইটেম এরকম 2,000 টাকার কেনা হয়েছে। তারপর ধরো নন ভেজিটেবলস আইটেম চিকেন মাটন এটা আরো 2,000 টাকার কেনা হয়েছে। বাড়িতে একটা সার্ভেন্ট আছে তাকে 1,500 টাকা মাইনে দেওয়া হয়েছে। তোমার টিউশন ফিস আছে সেখানে মাসে 2,000 টাকা চলে যাচ্ছে। ধরো বাড়িতে পেপার আছে সেখানে 200 টাকা খরচা হচ্ছে। বাড়িতে মিল্ক কেনা হচ্ছে সেখানে 500 টাকা খরচা হচ্ছে। বিভিন্ন রকম খরচা মা করলেন এবং করার পর দেখবে আবার মা এন্ড অফ দ্য ডে 100 টাকা সেভিং করেন। এই 100 টাকা মা সেভিং কেন করবে বলতো, কেন করে বলতো, ভবিষ্যতে মা একদম বাবার যখন প্রয়োজন হবে বাবাকে হেল্প করার জন্য সেই টাকাটা সেভ করে নেবে। যে দেখো তোমার যখন প্রয়োজন তখন এটা আমার বাড়িতে আমি প্রচন্ড দেখেছি। তো আমি সেই হিসেবে বলার চেষ্টা করছি। দেখো এই যে জিনিসটা মা কি সুন্দর করলেন, দ্যাট ইজ দ্য অ্যাকাউন্টিং, হাউ রেকর্ডিং, মম রেকর্ড ইচ এন্ড এভরিথিং, ক্লাসিফাইং, মম 20,000 ক্লাসিফাই করে দিয়েছে প্রত্যেকটা হেডে কোন কোন হেডে কত টাকা খরচা হয়েছে। প্রাইসিং টোটাল, এটা এক মাসের হিসাব, এক বছরে যদি 12 মাস থাকে মাল্টিপ্লাই 12 করলে 48,000 আমার সারা বছরে খরচা। ঠিক সেরকম ভাবে টোটাল প্রত্যেকটা টোটাল আমি পেয়ে যাব। দ্যাট ইজ দ্য সামারি। আমরা অ্যাকাউন্টিং করি, দেখো মা কিন্তু পুরো অ্যাকাউন্টিং মেইনটেইন করছেন, কোন হেডে কত খরচা কি হলো না হলো একদম সবকিছু টাকা। এটাই হচ্ছে সিম্পল মিনিং অফ অ্যাকাউন্ট। জিনিস নেক্সট যে টার্মটা সেটা আমি বলার চেষ্টা করছি। এবার চলে এসো বুক কিপিং। What's the basic meaning of bookkeeping? Bookkeeping also recording, classifying. Bookkeeping হচ্ছে recording, classifying that transaction which have a financial nature. Bookkeeping কি কথাটা বললো, সে বললো এই recording, classifying the transaction which have a financial nature, মানে মানি ইনভলভমেন্ট ট্রানজাকশন গুলোকে রেকর্ড করা, ক্লাসিফাই করাকেই বলে বুককিপিং। আরে স্যার আপনি তো এই মাত্র বললেন রেকর্ডিং মানে হচ্ছে অ্যাকাউন্টিং মানে হচ্ছে রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং। সেম, এখানে তো সেম, তো ডিফারেন্সটা কি? হ্যাঁ, ডিফারেন্সটা জানতে গেলে আমাদের নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট থিওরি জানতে হবে। নেক্সট একটা ইম্পর্টেন্ট থিওরি, সেই থিওরিটাকে বলা হয় অ্যাকাউন্টিং সাইকেল। অ্যাকাউন্টিং সাইকেল, What's the meaning of accounting cycle? সেটা জানতে গেলে আমি একটু এখানে দেখাচ্ছি ডিটেইলস। আমার বিজনেসে একটা ট্রানজাকশন হচ্ছে, লেনদেন হচ্ছে, সেই ট্রানজাকশনটাকে রেকর্ডিং প্রসেস আর নোন অ্যাজ দ্য অ্যাকাউন্টিং সাইকেল। হোয়াট ইজ দ্য রেকর্ডিং প্রসেস? ফার্স্ট স্টেপ জার্নাল, লেজার অ্যাকাউন্ট, ফার্স্ট স্টেপ ট্রায়াল ব্যালেন্স, trading and profit and loss account, fifth stage balance sheet. যে কোনো একটা ট্রানজাকশন যখনই হবে সেই ট্রানজাকশনটাকে প্রথমে জার্নাল, তারপর লেজারে পোস্টিং, তারপর ট্রায়াল ব্যালেন্স, তারপর ট্রেডিং পিএল, তারপর ব্যালেন্স শিটে চলে আসে। এইটা কন্টিনিউ এইভাবে ঘুরতে থাকে, তাই এইটাকে বলা হয় অ্যাকাউন্টিং সাইকেল। তাহলে একটা ট্রানজাকশনকে রেকর্ড করার প্রসেসকেই বলা হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল। মাঝখান দিয়ে যে ঘুরে কন্টিনিউ ইচ এন্ড এভরি ট্রানজাকশন আর মুভিং উইথ দিস 5 processes. These 5 processes are basically known as the accounting cycle. Now, what is the main theme? আমি কেন এটা শেখালাম? এই যে জার্নাল আর লেজার, এই দুটো পার্টকে অ্যাকচুয়ালি বুককিপিং পার্ট বলছে। Rest of the system are the accounting part. Example বলছি, এক্সাম্পলটা হচ্ছে
ধর বিগ বাজার কথা বলছি, ধর আমাদের বাগুইআটি বিগ বাজার হচ্ছে আমাদের ফার্স্ট বিগ বাজার অফ ফিউচার গ্রুপ। এই যে বিগ বাজার বাগুইআটি সব থেকে ওল্ডেস্ট আর খুব চলে, মানে বেশ ভালো চলে। তো আমি একটা অ্যাভারেজ ধরছি, পার ডে 500 খানা পারচেজ এন্ড সেলস আছে, কেনা বেচা আছে। ট্রানজাকশন পার ডে 500টা ট্রানজাকশন হয় একটা বাগুইআটিতে। আমি ওয়ার্কিং ডেজ 360 ডেজ ধরি, নর্মালি বন্ধ থাকে না, আমি তাও 5 দিন বন্ধ রাখলাম। আমি দেখেছি বিগ বাজার 2 দিন বন্ধ থাকে, সেটা হচ্ছে অষ্টমী আর নবমী, মানে দুর্গাপুজোর সময়। এছাড়া কিন্তু পুরো একদম মানে রোজই খোলা। তো আমাদের দেখা যাচ্ছে এটা মাল্টিপ্লাই করলে 1,80,000 ট্রানজাকশন পার অ্যানাম পুরো বছরে হচ্ছে। আচ্ছা, যদি পার ডে হয়, যে ট্রানজাকশনটাকে রেকর্ড করবে, প্রথমে জার্নাল করবে, তারপর লেজার করবে, তারপর ট্রায়াল ব্যালেন্সে পাঠাবে, ট্রেডিং টেলে পাঠাবে, ব্যালেন্স শিটে পাঠাবে। আরে মানুষ তো হার্ট ফেল করবে। থাকে আমার একদম গ্রুপ আছে, ওকে, গ্রুপ অফ অ্যাকাউন্টিং ইজ দেয়ার, 5 জন কাজ করছে, তাও পারবে না সিস্টেমটাকে একদম কমপ্লিট করতে। 5 জন থেকেও তার পক্ষে সম্ভব নয় পুরো সিস্টেমটাকে একদম রেডি করতে, পাগলের মতো অবস্থা হবে। সেই জন্যে পুরো সিস্টেমটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছে। ভাই একটা গ্রুপ সে শুধু জার্নাল লেজার করবে, আর একটা গ্রুপ অফ পিপল তারা এই পার্টটা করবে। তাহলে ভুল হওয়ার চান্স কম থাকবে। মানে কাজটাকে ডিভিশন অফ ওয়ার্ক, কাজটাকে ভাগ করে দেওয়া হলো। যেই কাজটাকে ভাগ করে দেওয়া হলো, কাজটা অনেক বেশি পারফেক্টের সাথে হতে শুরু করবে। তো আমাদের সেই জন্যে এই বুককিপিং আর অ্যাকাউন্টিং এর মধ্যে এইখানেই বেসিক ডিফারেন্সটা রয়েছে। মানে এইটা মেনটেন করছে একটা জুনিয়র অ্যাকাউন্টেন্ট, মেনটেন করছে একটা সিনিয়র অ্যাকাউন্টেন্ট। এইটা হচ্ছে আমি এটা বলতে পারি, বুককিপিং ইজ দ্য প্রাইমারি বুক, অ্যাকাউন্টিং ইজ দ্য সেকেন্ডারি বুক, কারণ এর উপর বেস করে এটা তৈরি করা হচ্ছে সেকেন্ডারি বুক। এই জন্য বুককিপিং মেনটেন বাই দ্য বুককিপার, যে বুককিপিং মেনটেন করবে তাকে বলা হবে বুককিপার, আর যে অ্যাকাউন্টিং মেনটেন করবে তাকে বলা হয় অ্যাকাউন্টেন্ট। ডিফারেন্স আমি বলছি, বুককিপিং আপ টু জার্নাল লেজার, অ্যাকাউন্টিং রেস্ট অফ দ্য সিস্টেম। সো এইগুলো হচ্ছে ডিফারেন্স, বইতে প্রচুর ডিফারেন্স আছে, সেটাকে তোমরা দেখে নিতে পারবে। এবার আমার বক্তব্য হচ্ছে ধর রেকর্ডিং, ক্লাসিফাইং। তাহলে আমাদের রেকর্ডিং এর পোরশন এইটুকু হলো, ক্লাসিফাই তারপর চলে আসছে। সো আমাদের এই যে বুককিপিং এর পার্টটার কাজ হচ্ছে একটা জুনিয়র অ্যাকাউন্টেন্ট শুধু রেকর্ডিং আর লেজারে ক্লাসিফাইং করে ছেড়ে দেবে, আর সামারাইজ বা এই পোরশনটা যাবে না। সেই পোরশনটা চাকরি যাবে একটা অ্যাকাউন্টেন্ট করবে, সেখানটা অ্যাকাউন্টিং শুরু হলো। দুটো ডিফারেন্স ক্লিয়ার হলো, মানে অ্যাকাউন্টিং আর বুককিপিং এর ডিফারেন্স ক্লিয়ার হলো। ওকে, আমি তাহলে নেক্সট থিওরিতে যাচ্ছি। নেক্সট যেটা ইরেজ হয়ে গেল, লিখছি ওটাকে আবার। সেটা হচ্ছে 5 নাম্বার এন্ট্রি, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি বলতে কি বোঝাচ্ছে? একটা সাবজেক্ট যেটা আমরা পড়বো এখন, অ্যাকাউন্টেন্সি হচ্ছে একটা সাবজেক্ট, কিন্তু না, অ্যাকাউন্টেন্সি হচ্ছে একটা টেকনিক, একটা রুলস, একটা প্রসিডিওর, একটা গাইডলাইন্স, যার উপর বেস করে অ্যাকাউন্টিং সিস্টেমটা মেনটেন হবে। মানে এই যে রেকর্ডিং ক্লাসিফাইংটা করব, কি প্রসিডিওরে, কোন টেকনিকে। আমার মম তো অ্যাকাউন্ট মেনটেন করেছিলেন, কিন্তু মম তো অ্যাকাউন্টেন্ট নন, তাহলে উনি প্রপার টেকনিক জানেন না ওনার, তাই ওই সিস্টেমটাকে অ্যাকাউন্টিং বললেও অ্যাকাউন্টিং সিস্টেম বলা হবে না। তো আমাকে অ্যাকাউন্টিংটা মেনটেন করতে গেলে টেকনিক জানতে হবে, আমাকে রুলস জানতে হবে, আমাকে প্রসিডিওর জানতে হবে, আমাকে গাইডলাইন্স চাই, যার উপর বেস করে অ্যাকাউন্টিং সিস্টেমটা মেনটেন হবে। অ্যাকাউন্টেন্সি কিচ্ছু না, যেটা একটা গাইডলাইন্স প্রোভাইড করছে, এটা হচ্ছে মেন থিং। খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা থিওরিতে যাবো, খুব ইম্পর্টেন্ট। আমি যে থিওরি গুলো বলছি এগুলো প্রত্যেকটা পরীক্ষায় থাকে, এইগুলো আমাদের বেসিক টার্ম, এগুলো জানতে হবে। আমি যে নেক্সট থিওরিতে যাচ্ছি সেটাকে বলছে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং। মানেতে যাওয়ার আগে আমি আগে তোকে একটা ছোট্ট করে একটা গল্প বলি বা এক্সাম্পল দিই।
ফর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং। আমি ইন্ডিয়ান অ্যাকাউন্টিং সিস্টেমের রুলস রেগুলেশন সব জানি। ইন্ডিয়া কিভাবে অ্যাকাউন্টস মেনটেন হয় তার সমস্ত প্রসিডিওর আমার জানা আছে। তো আমি একটা ইন্ডিয়ান কোম্পানিতে একটা হেড অ্যাকাউন্টেন্ট মেন অ্যাকাউন্টস অফিসার হিসেবে চাকরি করছি এবং পুরো অ্যাকাউন্ট সিস্টেমটা আমার গ্রিপে রয়েছে। তুমি রয়েছো কোথায়? অস্ট্রেলিয়া, সিডনি, অস্ট্রেলিয়ায় থাকো। তুমি অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টেন্ট, তুমি ওখানে রুলস, ওই কান্ট্রির রুলস রেগুলেশন প্রসিডিওর অ্যাকাউন্টিং সিস্টেমের সবকিছু তুমি জানো। এবার আমার এখানকার অর্গানাইজেশন, তোমার ওখানকার অর্গানাইজেশন, দুজনে টাই আপ করে বিজনেস করতে চায়। এবার দুজনে টাই আপ করতে চাইছে। এবার টাই আপ করতে গিয়ে প্রথম কাজ কি করতে হয়? অ্যাকাউন্টিং বা ফিনান্সিয়াল রিপোর্ট চেক করতে হবে। আমি তোমারটা চেক করব, তুমি আমারটা চেক করবে, কারণ না হলে বুঝবোই করে তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ কেমন আছে। তো সেটা যখন চেক করতে বসলাম, আমি তোমার যখন অ্যাকাউন্টিং সিস্টেমটাকে নিলাম, আরে আমার মাথার উপর দিয়ে তো সব বেরিয়ে গেল, কারণ তুমি তো তোমার দেশের রুলস অনুযায়ী করেছো। সিস্টেমটা দিয়ে বসছো, তখন সেটা আমি আমার দেশের রুলস অনুযায়ী করেছি। তুমিও বুঝতে পারছো, আমরা একটা মিডিয়েটরকে হায়ার করলাম যে আমাদের মতো করে কনভার্ট করে দিল। এতে অনেক প্রবলেম আছে, ওতে অনেক ছোট ছোট প্রবলেম চলে আসে। সেই প্রবলেমটাকে দূর করার জন্য গ্যাপ ইন্ট্রোডিউস হয়। মানে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল মানে হচ্ছে হোল ইউনিভার্স, দে শুড, মানে পুরো ইউনিভার্স একটাই রুলস রেগুলেশন ফলো করে, কোনো কান্ট্রিতে ডিফার হবে না। তো না, এবার আমি যেটা ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছি, তো এই যে গ্যাপ আমাদের কিছু কনসেপ্ট আর কনভেনশন লঞ্চ করে। মানে সমস্ত যে রুলস বা টেকনিকগুলোকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা হয় কনসেপ্ট, একটা হয় কনভেনশন। কনসেপ্ট কথাটা মানে কি? কনসেপ্ট কথাটা আমি সিম্পল ওয়েতে বলে দিচ্ছি। কনসেপ্ট কথাটা মানে হচ্ছে অ্যাজাম্পশন। কিরকম? আমার এই যে বলি না, আরে এবছর পরীক্ষা এই কোশ্চেনটা আসবে, কি করে বলি? আমি প্রিভিয়াস ইয়ার গুলো সার্ভে করে দেখে বলছি যে এটা এবছর আসতে পারে। সো একটা অ্যাজাম্পশন করছি যে এটা এবছর আসতে পারে। The concept basically means the one substitute word we can say assumption. Similarly, convention basically means a methodology which will follow traditionally. একটা মেথড যেটা আমরা ট্র্যাডিশনালি বংশ পরম্পরায় ফলো করব, সেটাকে বলা হচ্ছে কনভেনশন। তো এটার উপর বেশ করে আমাদের 11 মোটামুটি 11টা কনসেপ্ট আছে আর 4টে কনভেনশন আছে। আমি তোমাকে এখন 11 প্লাস 4 এই 15 থিওরি বোঝালে মিনিমাম 2 থেকে 3 আওয়ার্স লাগবে। আমি অতটা এখানে করছি না, বাট অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস ইমিডিয়েটলি যেটা লাগবে আমি সেটা ডিসকাস করব, এবং পরবর্তীকালে আস্তে আস্তে প্রত্যেকটা কনসেপ্ট কনভেনশনকে আমরা ক্লিয়ার করব। ঠিক আছে? তো ইমিডিয়েট ফার্স্ট স্টেজে আমি এখান থেকে ছোট ছোট দেখে 3-4টে আমি কনসেপ্ট আমি বোঝাচ্ছি, আর একটা কনভেনশন আমি বোঝাবো যেটা আমার ইমিডিয়েট এক্ষুনি কাজে লাগবে। প্রথম একটা কনসেপ্টে যাচ্ছি, সেই কনসেপ্টটাকে বলা হয় গোয়িং কনসার্ন কনসেপ্ট। গোয়িং কনসার্ন কনসেপ্ট। গোয়িং কনসার্ন কনসেপ্ট কথাটা মানে হ্যাঁ মানে কি? আমি গোয়িং কনসার্ন কনসেপ্ট কথাটা মানে বলার চেষ্টা করছি এখন। প্রথম হচ্ছে আমাদের অ্যাজাম্পশনই থাকবে আমাদের বিজনেস যে আমরা শুরু করব লং টার্ম চলবে। আমাদের মোটো এটা থাকবে না যে শর্ট টার্ম, মানে আজকে করলাম কালকে বন্ধ করে দেবো, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিজনেস করি না। আমাদের বিজনেসের মোটোই হচ্ছে লং টার্ম চলবে, ফর আ ফোরসিয়েবল ফিউচার। হ্যাঁ, ভবিষ্যতে আমার ব্যবসায় লস হলো, আমি তখন বিজনেস বন্ধ করে দিলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিজনেসটা আমাদের ধারণাই থাকবে, চলতেই থাকবে। সেটাকে বলা হয় গোয়িং কনসার্ন কনসেপ্ট। একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, পিরিয়ডিসিটি কনসেপ্ট।
পিওর স্পেলিংটাই লিখছি ভুল, পিওর স্পেলিংটা লিখতে গিয়ে ভুল করলাম। পিরিয়ড, PRIOD, BCT কনসেপ্ট। মানে তো স্কুলে এক একটা করে পিরিয়ড হয় না, চলে যেমন 1 আওয়ারের পিরিয়ড হয়, আমাদের কলেজে আমরা 1 ঘন্টা করে আমাদের পিরিয়ড হয় ক্লাসে, 1 ঘন্টা করে ক্লাস চলে। তো তোদের ধর স্কুলে 40 মিনিট, ধর আজকে তো স্কুলে সকাল 10টায় স্কুল শুরু হচ্ছে এবং শুরু হয়ে তোর কোনো পিরিয়ডের কনসেপ্ট নেই, তোর অ্যাকাউন্টসে ক্লাস শুরু হলো, চলছে 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 চলছে, তুই কতক্ষণ তোর ভালো বেশি 2 ঘন্টার পর তোর আর মাথা নেবে না, বোর হয়ে যাবি, আর ভালো লাগছে না। এই জন্য আমাদের পিরিয়ড সিস্টেমটা করা আছে, ছোট ছোট ব্লকে ভাগ করে করে পিরিয়ড, যাতে এনার্জি পাওয়া যায়, প্রত্যেকটা কাজ করার মধ্যে একটা সুবিধা হয়। এই ছোট নালে এন্ড হবে না, সবকিছুর একটা এন্ড দরকার আছে, সেটা হচ্ছে মেন থিম। তেমনি অ্যাকাউন্টসেও একটা পিরিয়ডিসিটি কনসেপ্ট আছে, সেই পিরিয়ডটাকে বলা হয় 1 ইয়ার, 1 বছর, 12 মাস। 1 এপ্রিল স্টার্ট হবে, এন্ড হবে 31 মার্চ। এই যে টাইমটা 1 বছর অ্যাকাউন্টসে পিরিয়ড ধরা হয়, এর মধ্যে যত ট্রানজাকশন হচ্ছে পুরোটা রেকর্ড করে তার টোটাল করে দেওয়া হবে, আবার নেক্সট ইয়ার শুরু হবে, সো এন্ড করা। তো আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমে অবশ্যই পিরিয়ডিসিটি কনসেপ্টটা মেইনটেইন করতে হবে, এটা হচ্ছে বেসিক মিনিং। এরপর নেক্সট যেটা আমি 3 নাম্বার যেটা ইম্পর্টেন্ট একদম VBI, সেটাকে একদম VVVVI, অনেক VBI দিয়ে দিলাম, হ্যাঁ সেটা আমি একটু পরে বলছি। আগে আমি এই একটা কনভেনশনকে তোমাকে আগে বুঝিয়ে দিই, একটা কনভেনশন, সেই কনভেনশনটা কি? কনভেনশনটা হচ্ছে কনজারভেটিজম, কনজারভেটিজম কনভেনশন, কনজারভেটিজম কনভেনশন, এটা মিনিং কি এটা বোঝানোর আগে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। দেখবে আমাদের ছোটবেলায় বেসিক্যালি বন্ধু বান্ধবদের মধ্যে যখন একটা গ্রুপ থাকে, তার মধ্যে দেখবে কিছু স্টুডেন্ট তোমায় বলবে, আরে চল না এই ব্যবসাটা করি, প্রচুর লাভ আছে, প্রচুর প্রফিট, এই ব্যবসাটা করে লাভ, এই কি টাকা কামাচ্ছে বলতো, আমি এই ব্যবসাটা করবো। তো এরকম একটা প্রফিট থেকে লাফালাফি থাকে, এবং দেখা যায় যদি সে ব্যবসাটা করতে যায় সে লস খেয়ে গেল। কেন লস হয়? কারণ তার এক্সপিরিয়েন্স নেই, কারণ যে প্রফিট করছে এই ব্যবসাটা করে, তারই যদি ভাবে আমি তার মতো প্রফিট করবো, সেটা সম্ভব নয়, সেটা সময় লাগবে, লস করে যাচ্ছে। তো এখানে বলেছে আমাদের মানে কনজারভেটিজম কনসেপ্টটা কি, ইউ শুড থিংক অ্যাবাউট দ্য লস, ডোন্ট থিংক অ্যাবাউট দ্য প্রফিট। মানে ইউ শুড অ্যান্টিসিপেটেড দ্য লস, নট আ প্রফিট। মানে তুমি লস নিয়ে চিন্তা করো, প্রফিট নিয়ে চিন্তা করো না। তোমার বিজনেসে যেগুলো লস হয়ে যাবার জায়গা সেগুলোকে প্রোটেক্ট করো, যদি লসটা বন্ধ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি প্রফিট হবে। ধরো এইটা আমার জলের বোতলে, এখানে জল আছে, আমার এখানে ছোট একটা লুফোলস রয়েছে, ফুটো রয়েছে, আমি যত এখান দিয়ে জল দিই সব বেরিয়ে যাবে, তাহলে আমি যদি এটা আত্মীয়তাতে উপচে যাবে। সো আমার যত লস গুলোকে আটকাতে পারবো ততই আমার প্রফিট বাড়তে শুরু করবে। মানে উই শুড অ্যান্টিসিপেটেড লস, নট আ প্রফিট। এটা হচ্ছে আমাদের কনজারভেটিজম মাইন্ড থাকবে। আমি লস নিয়ে চিন্তা করবো কিভাবে লস গুলোকে আমার আটকানো যায়। আমি প্রফিট ভাবতে থাকলাম, এদিকে লস হতে থাকলো, তাহলে কিন্তু আর ব্যবসায় প্রফিট দেখতে পাবো না। এটা হচ্ছে মেন কনসেপ্ট, মানে কনভেনশন একটা মেথোডোলজি যেটা আমরা ট্র্যাডিশনালি ফলো করব। এবার আমি মেইনলি 3 নাম্বার যে কনসেপ্টটা এখানে কনসেপ্টের মধ্যে বললাম VBI কনসেপ্ট, আমি একদম সেপারেটলি সেটা একটা করার চেষ্টা করছি। খুব ভালো একটা কনসেপ্ট, এনটিটি কনসেপ্ট, और এর আরেকটা নাম আছে, और বিজনেস এনটিটি কনসেপ্ট। ছোট্ট বিজনেসের একটা স্ট্রাকচার আছে, এটা আমার বিজনেস,
এটা আমি, মানে আমি বিজনেসের ওনার, মালিক, আমি বিজনেসের ওনার মালিক। এই সিম্বলটা মানে হচ্ছে ইকুয়ালিটি, এই সিম্বলটা মানে হচ্ছে নট ইকুয়াল, মানে সেপারেট এন্টিটি কনসেপ্ট, মানে বিজনেস আর ওনার দুজনে টোটালি সেপারেট। আমি দুজনকে কখনোই মার্জ করব না। বিজনেসে আমার 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 এখানে যে সেন্টারটা থাকে, আমার সেন্টারটার মেন মানে আমার যে মাদার সেন্টার একদম, সেটার নাম হচ্ছে এডুবেস। আমাদের একদম মেন মাদার সিস্টেম বা কনসার্ন। এডুবেসের জন্য একটা নাম রয়েছে, তার ওনার হচ্ছে আমি, নীলাঞ্জন সিংহ রায়, এনএসআর। দুজনের আলাদা নাম, দুজনে কখনোই এক ব্যক্তি নয়। আমি এডুবেসে পড়াই, এডুবেস একটা আলাদা অর্গানাইজেশন এনটিটি, এবং ওনারের একটা আলাদা এনটিটি রয়েছে। এরা দুজনেই কখনোই এক নয়, আমরা কখনোই দুজনকে একসাথে মার্চ করব না। এইটাই হচ্ছে আমার সেপারেট এন্টিটি কনসেপ্ট। আমি এবার এই কনসেপ্টটাকে আরো এক্সটেনশন করছি। এক্সটেনশন কিরকম করছি এবার দেখাচ্ছি তোমার। আচ্ছা, এবার বলো আমাকে, আমরা অ্যাকাউন্টিং সিস্টেম কার মেনটেন করব, বিজনেসে না ওনারে? কার করব? ওনারের করব না, কারণ আমি অ্যাকাউন্টস মেনটেন করব বিজনেসে। এবার ধরো ওনার ব্যবসা শুরু করার জন্য, বিজনেস করার জন্য ওনার ক্যাশ দিল, এই ক্যাশ হচ্ছে 1 লাখ টাকা। একটা ওনার ব্যবসা শুরু করলো, পয়েন্ট অফ ভিউ থেকে এই ক্যাশটাকে বলা হয় ক্যাপিটাল। ক্যাপিটাল রুপিস 1 লাখ। বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে এই ক্যাশটাকে বলা হয় ক্যাপিটাল। আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। না, এক্সাম্পল দেওয়ার আগে আমি দুটো টার্ম বলি। একটা হচ্ছে অ্যাসেটস, আর একটা হচ্ছে লায়াবিলিটিস। কথাটা মানে কি? অ্যাসেটস কথাটা মানে হচ্ছে সম্পত্তি। সম্পত্তি বলতে কার সম্পত্তি? বিজনেসের। বিজনেসের অ্যাসেটস, বিজনেসের অ্যাসেটস বলতে বিজনেসের যেটা অ্যাসেট, প্রথম হচ্ছে একটা ল্যান্ড আছে, জমি আছে, তারপর ধর এই বিল্ডিংটা আছে, সেটাও বিজনেসের অ্যাসেটস। তারপর তার ভেতরে ফার্নিচার আছে, সেটাও বিজনেসের অ্যাসেটস। বিজনেসের মধ্যে হয়তো মেশিনারিজ আছে, কম্পিউটার আছে, সেগুলো বিজনেসের অ্যাসেটস। বিজনেসের মধ্যে ক্যাশ আছে, সেটাও অ্যাসেট। ব্যাংক ব্যালেন্স আছে, সেটাও অ্যাসেটস। সব বিজনেসের অ্যাসেট বলতে এইগুলোকে বোঝায়, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, এগুলো সবগুলোকে অ্যাসেট বলে বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে। লায়াবিলিটিস কথাটা মানে কি? অব্লিগেশন টু পে, অব্লিগেশন টু পে মানে অব্লিগেশন টু পে, আমাকে পে করতে হবে, যেটা এখনো পে করিনি আমি পে করতে বাধ্য, এখনো করিনি আমি করব, সেটাকে বলা হয় অব্লিগেশন টু পে, আমায় পে করতে হবে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বিজনেস, আমি বলতে এখন বলছি বিজনেস ব্যাংক থেকে লোন নিল, লোন নিল, তাহলে বিজনেসকে এই লোনটা রিপে করতেই হবে। বিজনেসের তাহলে লায়াবিলিটি। এমপ্লয়ি, একটা এমপ্লয়ি যাকে আমি প্রত্যেক মাসে মাইনে দিই, আমি দিতে দিতেই লকডাউন পিরিয়ডে আমি তাকে 3 মাসের স্যালারি দিলাম না, 3 মান্থ স্যালারি আমি দিলাম না, তাহলে আমার লায়াবিলিটি তৈরি হয়ে গেল, আমার অব্লিগেশন হলো, তাকে পে করতে হবে, স্যালারি আমি দিইনি। তাহলে এই স্যালারিগুলোকে বলা হয় ডিউ স্যালারি। ডিউ, ডিউ আছে, বাকি আছে, দেওয়া হয়নি, মানে যা কিছু ডিউ সেটা দিয়ে দিতে হবে, যেটা দিয়ে যখন দিয়ে দেবো সেটা পেড হয়ে গেল। তাহলে আমি যা অব্লিগেশন, ধরো আমার এই বিল্ডিংটা আমার রেন্টেড, আমি রেন্ট নিয়েছি, আমি রেন্ট দিইনি এখনো, তাহলে আমার ডিউ আছে, এর মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমি নিয়েছি, আমি দিইনি, আমি দেবো, মানে দেবো, সেগুলো হচ্ছে আমার সমস্ত কিছু অব্লিগেশন। ঠিক আছে, তার বেসিক আপাতত দুটো টার্মের মানে ক্লিয়ার হলো, কারণ পরবর্তীকালে এগুলো ডিটেইলসে ঢুকবো, আমি জাস্ট বেসিক বলার চেষ্টা করছি। এবার ধরো আমি আরেকটা এক্সাম্পল দেবো। তুমি আমার এখানে পড়তে এসছো, বাস ভাড়া লাগবে 9 টাকা, যেতে 9 টাকা, 18 টাকা লাগবে। এবার তুমি তাড়াহুড়ো করে বেরিয়েছো, এবার ব্যাগে পয়সা নিতে ভুলে গেছো, নোট বেরিয়েছে,
তুমি 10 টাকা দিয়ে বাস ভাড়া দিয়ে চলে এসছো। এবার আসার পর আমাকে লাস্টে বলছে স্যার আমাকে 10 টাকা দেবে, আমি না আজকে টাকা আনতে ভুলে গেছি। তো এরকম প্রচুর স্টুডেন্টের হয় এটা, আমি তোমাকে 10 টাকা দিয়ে দিলাম, তুমি 10 টাকা দিয়ে বাড়ি চলে যাও। এবার নেক্সট যেদিনকে তুমি পড়তে এলে এসে আমাকে 10 টাকা ফেরত দিচ্ছ। আচ্ছা তুমি কেন আমায় 10 টাকা ফেরত দিচ্ছ? তুমি আমার কাছ থেকে ধার নিয়েছিলে, তোমার অব্লিগেশন ক্রিয়েট হয়েছিল, তাই তুমি টাকাটা ফেরত দিয়েছো। আমরা তো এক নই, এক হলে তো ফেরত দেওয়ার গল্প নেই। তুমি বাবার কাছ থেকে টাকা নিলে বাবাকে ফেরত দাও, এই জন্য আমরা দিই না, আমিও দিই না, এখনো দিই না। ধরো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা দুজনে সেপারেট, তাই তুমি কিন্তু টাকাটা আমাকে ফেরত দিলে, কারণ তোমার অব্লিগেশন ক্রিয়েট হয়ে গেছিল। ব্যাপারটা বুঝতে পেরেছো? এবার চলে এসো এই জায়গায়। এবার এখানে কোশ্চেনে এসো, এই যে বিজনেসের যে ক্যাপিটালটা, এই ক্যাপিটালটা বিজনেসের অ্যাসেট না বিজনেসের লায়াবিলিটি, এটা হচ্ছে আমার কোশ্চেন। তুমি ওনার বিজনেস নাও, বিজনেস দেখো ওনারের কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছে, কারণ দুজনা টোটালি সেপারেট। এইভাবে চিন্তা করো, বিজনেস এই 1 লাখ টাকা ওনারের কাছ থেকে ধার নিয়েছে। আমি আর তুমি যেমন দুজনে আলাদা, থেকে 10 টাকা ধার নিলে তুমি সেই 10 টাকা ফেরত দিচ্ছ আমাকে, ঠিক সেই কনসেপ্ট এখানে। মানে 1 লাখ টাকা বিজনেস ধার নিল ওনারের কাছ থেকে। বিজনেস নিয়ে আমি ওনারকে নিয়ে ভাববোই না, মালিক বাদ দাও, বিজনেসে কি বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে সবসময় চিন্তা করতে থাকবো। তাহলে বিজনেস ওনারের কাছ থেকে টাকাটা ধার নিয়েছে, তাই ক্যাপিটাল হচ্ছে বিগেস্ট লায়াবিলিটি অফ দ্য বিজনেস, সবথেকে বড় লায়াবিলিটি। সেকেন্ড পার্ট, আচ্ছা তাহলে লায়াবিলিটি যখন হয়েছে, টাকাটা তাহলে শোধ করতে হবে ওনারকে। তাহলে এই বিজনেস এই টাকাটা ওনারকে কিভাবে দেবে বলতো? বিজনেস প্রফিট করে সেই টাকাটা ওনারকে ফেরত দেবে। নাও টেল মি, প্রফিট ইজ অ্যাসেট অর লায়াবিলিটি? প্রফিটটা কিন্তু বিজনেস নিজের কাছে রাখতে পারছে না, ওকে পে করে দিতে হচ্ছে ওনারকে। ওকে তো পে করে দিতে হচ্ছে, ওকে রাখতেই পারছে না নিজের কাছে। চলো দিয়ে দিলাম তোমাকে, যাও যাও তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। সো প্রফিট হচ্ছে বিজনেসের বিগেস্ট লায়াবিলিটি, another biggest liability. সো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটা জাজ করতে পারছি, এটা হচ্ছে আমাদের বিজনেসের মেইন থিম। ক্যাপিটাল হচ্ছে একটা বড় লায়াবিলিটি, প্রফিট হচ্ছে লায়াবিলিটি, কারণ প্রফিটটা বিজনেসের নয়, বিজনেস হিসেবে তৈরি হচ্ছে, জেনারেট হচ্ছে, কিন্তু সেটা ওনারকে দিতে হবে। এইভাবে লায়াবিলিটি সে মেটাতে থাকবে। তো এইটাই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবার দেখবি এই ক্যাপিটাল, তুমি তো বলবি স্যার 1 লাখ টাকা দিয়েছে, আমি ধরো 10 লাখ টাকা বছরে প্রফিট করেছি, হ্যাঁ এই 10 লাখ টাকা প্রথম বছর, তাহলে 10 বছরে শোধ হয়ে যাবে, তাহলে ক্যাপিটাল জিরো হয়ে যাবে? হবে না, কারণ ওনার বিজনেস কোনোদিন না ওনার ছোট করে না। এই 10 হাজার টাকা প্রফিটের মধ্যে দেখা যাবে আবার সে 1000 টাকা ইনভেস্ট করে দিয়েছে, আবার 1000 টাকা ইনভেস্ট করে গেছে। বিজনেস তো বাড়িয়ে যায়, মানুষ আস্তে 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 বাড়তে থাকে, টাকা ঢুকেই যায়, ওনারের টাকা ঢুকতেই থাকে। এই জন্য ক্যাপিটালটা কোনোদিন শোধ হয় না।